মিউজিক কি আসলে গুরুমুখী বিদ্যা বলা যায় নাকি আমরা বলবো এখানে কোনো চেষ্টা বা প্রতিভাও লাগে? একটু জানতে চাইবো তারেক রহমানের সাথে মঞ্চে আসলে আপনার কি কথা হয়েছে? আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি দেখেছি। আমাকে যেরকম 17 বছর কেউ ঢুকতে দেয়নি বা অনেক শিল্পীকে ব্ল্যাকলিস্টেড করছে, এই জিনিসগুলো থেকে বাড়িয়ে আসতে হবে। দর্শক আমন্ত্রণ শোবিজ ওয়ার্ল্ডের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আজকের আয়োজনটা একটু স্পেশাল। দর্শক, আজ শোবিজ ওয়ার্ল্ডের 200তম পর্ব, আর এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আজ আশা করি যে যেখানে বসে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক ইথুন বাবু। ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ জিটিভিকে। আপনাকে পেয়ে আমরা আজকে ভীষণ আনন্দিত, কারণ আজকে আমাদের স্পেশাল শো 200তম পর্ব। তাহলে আমার জীবনে 2 সেঞ্চুরি। একদম। ভাই, কেমন আছেন শুরুতেই জানতে চাই। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। দারুণ। সবসময়, হ্যাঁ, সবসময় খারাপ থেকে লাভ নাই। খারাপ থাকলে নিজের কাছে খারাপ মনে হবে। ভালো থাকতে হবে সবাইকে। আমাদের দেশের বিনোদন নিয়ে আপনার ভাবনা কি? আমি একদম শুরুতেই যদি এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাই। বিনোদন নিয়ে তো ভাবনা চরম অনেক। বিনোদন না থাকলে তো একটা মানুষ বাঁচতেই পারবে না। তোমার জীবনে যদি বিনোদন না থাকে তুমি বাঁচতে পারবে না। একদমই তাই। তো বিনোদনটাকে, আমাদের দেশটাকে আমি কোন চোখে দেখছি, এটা আছে আমার নিজের ব্যক্তিগত অভিমত। বিনোদনটা আমাদের এখান থেকে কিভাবে যেন 17 বছর 18 বছর হারিয়ে গেছিল। কেউ কথা বলতে পারতো না, কেউ কোনো কিছু করতে পারতো না, মানে সবাই যেন একটা তরফা হয়ে গেছে। যেমন আমি বিনোদনের একজন মানুষ, আমি গানের মানুষ, আমি গান করি, গান লিখি, চিল্লাই গান করি, সবার সাথে থাকি। আমাদেরকেই গলা চেপে ধরা হয়েছিল, আমাদের গলা চেপে রাখা হয়েছিল, আমরা কথা বলতে পারিনি। তারপরেও চেষ্টা করছি, রাজপথ থেকে চিল্লানোর চেষ্টা করছি, কিন্তু ওটা তার বিনোদন হলো না, ওটা সংগ্রাম হলো। ওটা আমরা রাজপথ থেকে সংগ্রাম করে, যুদ্ধ করে আমরা আমাদের কণ্ঠ, গান ইত্যাদি এই বিনোদন আদায় করতে হচ্ছে। তো বিনোদনটা আমাদের দেশ থেকে ধ্বংস হয়ে গেছে। চলচ্চিত্রের কোনো কর্মশালা নাই, দেখো ভালো করে চিন্তা করে, কোথাও সুন্দর কোনো হল নাই, আমাদের গান বাজনার উন্নতি নাই, কোম্পানিগুলো নাটক নিয়ে ব্যস্ত। বিনোদন আছে কিছু কিছু জায়গায়, যেখানে নিজস্ব বলবলি আছে যাদের মধ্যে, তাদের কাছে বিনোদন আছে। কিন্তু অরিজিনাল শিল্পী যাদের কাছে, যারা অরিজিনাল গান করে, মিউজিশিয়ান যারা ব্যান্ড করে বা সবাই মিলে, তাদের কাছে আমার কাছে বিনোদন আপাতত 17-18 বছর নাই বললে চলে। তবে বিনোদন নিয়ে কাজ করতে হবে। মানে আমরা আশাবাদী, তাই তো? না, আমি তো সবসময় জন্য আশার ফড়িং আমার পাখার মতো করে উড়ে, প্রজাপতির মতো করে উড়ে। দারুণ। যদি আমি খুব ভুল না করি, আপনার মিউজিক জীবনের সূচনা হয়েছিল ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর হাত ধরে। হ্যাঁ, আমার জীবনে 3টা ওস্তাদ ছিলেন, ওস্তাদ রবিউল হোসেন, ওস্তাদ মোজাম্মেল হক, এবং আমার সর্বশেষ যার সাথে সবসময় আমি থাকতাম সেটা শ্রদ্ধেয় মরহুম আব্দুল আজিজ বাচ্চু। জি। মিউজিক কি আসলে গুরুমুখী বিদ্যা বলা যায় নাকি আমরা বলবো এখানে কোনো চেষ্টা বা প্রতিভাও লাগে? অবশ্যই লাগে, কিন্তু গুরুমুখী বিদ্যা বলা যায় কিনা এটা আমার মেইন প্রশ্ন। গুরুমুখী বিদ্যা তো অবশ্যই, সব কিছুতেই গুরুমুখী থাকতে হবে। আপনার লেখাপড়া থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে, যা কিছুই করতে যান গুরুমুখী লাগবে। তবে ওখানে একটা গডের একটা বিশেষ ভূমিকা থাকে আমার মনে হয়, এটা আমার নিজস্ব ব্যক্ত, যে গডের মনে হয় একটা আশীর্বাদ থাকে, যে কোনো বিষয়ে, বিশেষ করে সুর যারা করে, যারা এই ধরনের কাজের সাথে লিপ্ত, বিনোদনের সাথে লিপ্ত, তাদের সাথে একটা গডের একটা সম্পর্ক আছে। আমার কাছে মনে হয় এটা, যে এটা ছাড়া হয় না। একটা লোক গান লিখছে, সে গানের মধ্যে তুমি ডুবে পড়ছো, আমি সুরের মধ্যে ডুবে পড়ছি, একটা লোক গানটা বারবার শুনছে। এই বিনোদনগুলো একটা ঐশ্বরিক পাওয়ার লাগে। গুরুমুখী বিদ্যা 100% লাগবে, কিন্তু তারপরেও একটা ঐশ্বরিক একটা বিষয় থাকবে। এবং আমরা তপস্যাও বলতে পারি আসলে। তপস্যা করতে হবে, কারণ শিক্ষার শেষ নেই, তোমাকে শিখতেই হবে। শিক্ষার উপরে তুমি পড়াশোনা করতে থাকো, তোমার মেধা শক্তি বাড়তে থাকবে। পড়াশোনা করবে না, তুমি আস্তে আস্তে ডেভেলপে চলে যাবে না, পারবা না কিছু করতে। তো পড়াশোনা আমরা এখনও করি। আমি তো এখনও মনে করো আমি রাজনীতি নিয়ে পড়াশোনা করি। আমার কোনো রকম কিছু হলে আমি ওটাকে নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিই। এই চর্চাটা থাকলে হবে কি, তোমার মধ্যে আসবে যে তুমি এখন জেনারেশন নিয়ে কী কাজ করতে চাচ্ছ, জেনারেশন তোমার কাছে কী চাচ্ছে, তাদের মনোভাব কী, তারা আসলে কি পাচ্ছে কি চাচ্ছে না, তারা কেন ওই সাইডটাতে এত মগ্ন দিচ্ছে, গানের সাইড থেকে কেন হটে যাচ্ছে, তারা বাংলাদেশের গানকে কেন পছন্দ করছে না, বা নাটক পছন্দ করছে না, বা সিনেমা পছন্দ করছে না। এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে হবে। এই জিনিসগুলোকে নিয়ে কাজ করলে আগামীতে
তোমার বিনোদন যেটা বললা, ভরপুর বিনোদন থাকবে। মানুষ কিন্তু বিনোদনের জন্য পার্কে যায় না। ধরো যে ভাল্লুক, বাঘ, সিংহ দেখে বাচ্চারা আনন্দ পায় না, তো আনন্দের কিন্তু খোরাক আছে, বাচ্চাদেরও গানের ব্যাপার আছে, নাচের ব্যাপার আছে, অনেক 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 বিনোদনের বিষয়গুলো ধরতে গেলে অনেক বিশাল বিষয়। এবার একটু জানতে চাইবো যে যখন ভাইয়া অ্যালবামের যুগ ছিল তখন কিন্তু অনেক কোম্পানি আপনার কাছে অর্থ নিয়ে গিয়েও আপনার সেই শিডিউলটা পেতো না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আসলে মিউজিক ডিরেক্টরে কিন্তু সেই মুহূর্তটা পাচ্ছে না। এই যে একটা ভাতা পড়েন, এটা আসলে কেন আসলো? এটা আসলে অডিওর জগৎটা না অনেক সুন্দর ছিল। আমরা একটা অ্যালবামে গান করতাম হচ্ছে 12টা 10টা, যে একটা অ্যালবাম ধরো তোমার অ্যালবাম একটা তৈরি করছি, সেখানে আমাদের গান থাকবে 12টা। তো 12টার কিন্তু একটা ভিন্নতা থাকে, একটা মজা থাকে, 12টা একটা মানে সাজানো যায় অন্যরকমভাবে ঘরটা। তখন কোম্পানি একটা শিল্পীদেরকে যেভাবে তাদের পারিশ্রমিক দিয়েছে, আমাদেরকে দিয়েছে, তখন কিন্তু একটা বিষয় ছিল আলাদা। তখন আমি সাউন্ডটেকের বাইরে কাজ করি না আসলে। এখানে একটা ইয়ে করা হচ্ছে, আমাকে উপরে একটা জুলুম দেওয়া হচ্ছে যে আমি কারো কাজ করি না। তো আমি আসলে সাউন্ডটেকের বাইরে কাজ করিনি। অনেকে টাকা নিয়ে এসে ঘুরছে গান করার জন্য। তখন আমার ঈদে 10টা 12টা করে অ্যালবাম আসতো। বাচ্চু ভাই আছে, জেমস আছে, এই আছে, সেই আছে, আসিফ আছে, আতিক হাসান আছে, চাদর হবে, সুমন আছে, অনেক ঘিরে সবাই আমার কাছে অ্যালবাম করতে চাই। এমন ওই সব জগা খিচুড়ি বেঁধে যাবে বলে আমি সবাইকে হটাই দিতাম। তো ওই সময়টা ভালো ছিল। আর এই সময়টা হয়েছে কি এখন যেটা তুমি বললা, সেটা হচ্ছে যে একতান্ত্রিক হয়ে গেছে। আমরা জাস্ট প্রযুক্তির কাছে মনে হচ্ছে হেরে যাচ্ছি। প্রযুক্তির কাছে কিরকম যে এখন এআই আসছে, তুমি এখন 2 মিনিটে কি গান চাচ্ছ ওকে বলো, কার মতো কণ্ঠ চাচ্ছ বলো, সব করে ফেলতে। তো মানুষ যাবে কি করে? একজন গীতিকার মারা যাচ্ছে, সুরকার মারা যাচ্ছে, শিল্পী মারা যাচ্ছে। এটা নিয়ে আমরা যদি না কাজ করি তাহলে জেনারেশনের কাছে কিন্তু ওইটা গিয়ে আগে যাবে। ইন্ডিয়া কিন্তু কিছুদিন আগে এটা করেছিল। আমি বোম্বেতে, কলকাতাতে সব জায়গায় কাজ করছি। সেদিনকে একদিন ববি প্রসাদের সাথে কথা বলছিলাম, ইঞ্জিনিয়ারের সাথে, বলছি টোটালি এআই এর কাজ সম্পূর্ণ আমাদের ইন্ডিয়া থেকে বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, কারণ এটার কারণ হচ্ছে যে মেধা নষ্ট হচ্ছে। তুমি যে যেটা বলছো, তুমি একটা শব্দ লিখে দিলে ওটা গান করে দিচ্ছে ভিডিও সহকারে। তো এই জন্য একটা সংগ্রাম দরকার, এই জন্য সবাইকে একসাথে আসা দরকার। এমনিতেই ইউটিউব মুখী হয়ে গেছে আমরা, ফেসবুক মুখী হয়ে গেছে আমরা। একটা গান নিয়ে মানুষ ব্যস্ত থাকে, একটা গানই করে। তো মিউজিক ডিরেক্টররা কাজ করবে কী করে, গীতিকার কাজ করবে কী করে, শিল্পী কাজ করবে কী করে, এই জিনিসটাকে নিয়ে আমরা কাজ করব। আমি যেহেতু জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি ছোট্ট কর্মী হিসেবে কাজ করি, তবে আমি এইটা নিয়ে কাজ করছি যে একজন রেডিও শিল্পী, একজন টেলিভিশন শিল্পী, আপনাদের এখানে যারা কাজ করছে তারাও তো আমাদের শিল্পী। তারাও তো ক্যামেরাম্যান ভাইরা যারা বসে আছে, তারা হয়তো কেউ দেখতে পাচ্ছে না, উনিও তো আমাদের ভাই। তো ইনাদেরকে নিয়ে লাস্ট মুহূর্তে যখন একজন শিল্পী অসুস্থ হয় বা মারা যাওয়ার প্রাক্কালে হাত পাততে হয়, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়, তার জন্য চাঁদা তুলতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমি এটা আমি অনেক দিন ধরে কাজ করছি। তো এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের সরকার গঠন হয়ে গেলে, বিএনপি গঠন হয়ে গেলে আমরা সবার জন্য কাজ করব এবং আমরা আমাদের কৃষ্টিকে মরে যেতে দেবো না। আমাদের যে শিল্প সংস্কৃতি আছে এটাকে বাঁচায় রাখতে হবে। কারণ আমাদের হাসন আছে, লালন আছে, নজরুল আছে, সবাই আছে, আমরা আছি, সবাই মিলে আমরা মনে করেন এই সংস্কৃতিকে বাঁচায় রাখতে হবে। এটা কিন্তু আপনারও অবদান থাকতে হবে, আপনাকেও আসতে হবে। অবশ্যই তাই ভাইয়া। এবার এই যে আপনি যেমনটি বলছিলেন যে বলিউড হলিউডের মিউজিকের ব্যাপারে, আপনি তো নানা দেশ ঘুরেছেন, নানা শিল্পীর সাথে, নানা সঙ্গীত পরিচালকের সাথে আপনার উদ্ভাস রয়েছে। কি মনে হয় তারা কেন এতটা এগিয়ে বাংলাদেশের থেকে? হলিউড এবং বলিউডের মিউজিকের কথা যদি বলি, আমরা আসলে কেন পিছিয়ে রয়েছি এবং তাদের কোন কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে যদি জানতে চাই? প্রথমেই বলি আমি আপনাকে, আপনি খুব মজা পাবেন এই কথাটা শুনে, যেটা আমি বলবো যে আমাদের জাতীয় খেলা কি? হাডুডু। হাডুডু। তাহলে হাডুডুর নিয়ম কি? পা ধরে টানাটানি। হ্যাঁ, এখান থেকে উঠতে হবে। আমাদের এই জাতীয় খেলা হাডুডুটাকে আমরা খুব ভালোভাবে নিয়ে নিই। আপনি আজকে কোনো ভালো জায়গায় কাজ করেন, আপনার শত্রু লাগবে না। আপনি ভালো কাজ করলে আপনার অটোমেটিকলি আপনার পাশে শত্রু দাঁড়ায় যাবে। একদম। এটা আপনি লিখে রাখতে পারেন। তো আমরা যে কোনো কাজ করলে মানুষের ভালো বলা থেকে হটে যাচ্ছি, এই যে আমাদের একটা মানে জীবন দশার একটা মানে আমরা কত পিছনে চলে যাচ্ছি। কিন্তু আপনি পাশের দেশ বলেন, অন্যান্য দেশ বলেন, হলিউড বলিউডের কথা বলেন, তারা কিন্তু কাজে বিশ্বাসী। আপনি একটা কাজ করছেন, সে কাজটা আমিও আর একটা কাজ করবো, আপনার চেয়ে ভালো কাজ করতে হবে, কম্পিটিশন থাকবে। এই কম্পিটিশন না হলে আমি আপনাকে কিভাবে চেয়ার থেকে হটাবো, আপনি আমাকে কিভাবে চেয়ার থেকে হটাবেন, এই ধরাধরি করতে গিয়ে মানে আমাদের আসলে কম্পিটিশনের থেকে বেশি আমরা চাই কে কিভাবে টেনে না ওই হতে যে পারে। জাতীয় খেলা হাডুডু,
পা ধরে আপনাকে কোর্টের মধ্যে নিয়ে আসতে হবে। তো এখান থেকে বেরোনোর পথগুনা কিন্তু আমরা খুঁজছি, ইনশাল্লাহ এই পথগুনা বেরোবে। আসলে ঘটনা হয়েছে কি, ইসলাম তো বলে দিয়েছে যে পরহিংসা নরকে বাস। আমরা কিন্তু হিংসা নিয়েই, হিংসার চর্চাটা আমরা আমার মনে হয় খুব এই 16-17 বছর করছি। মানে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা পিছের কাজটা বেশি করি, কারণ এইখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষকে পাশে থাকতে হবে, মানুষের পাশে রাখতে হবে। প্রযুক্তি আসছে, আমরা চিন্তা ভাবনা আছে, মানুষের কর্মসংস্থা করতে হবে। তাহলে আপনার মনে করেন যে টিনেজ বয়গুনা যে ইয়েরা করতেছে সব, মানে এই মোহাম্মদপুরে ডাকাতি, ভাটারি, অমক ছমক, সন্ত্রাসী, অমক সমক, আপনার কর্মসংস্থা থাকলে কিন্তু এগুলা হবে না। হয় না, আসলেই তাই। এবার যদি একটু বলি যে হলিউডে আমরা যেরকম মাইকেল জ্যাকসনকে দেখেছি, এখন দেখছি টেইলর সুইফট, এই ধরনের শিল্পী আমরা বাঙালিরা কবে নিয়ে আসতে পারবো? আন্তর্জাতিক মানের এরকম আমরা সঙ্গীত শিল্পী পাবো? আমরা কি আদৌ পাবো? আমার তো মনে হয় আমাদের সেই পটেনশিয়ালিটি আছে, কিন্তু আমরা আসলে কেন পাচ্ছি না? আমাদের বাধাটা কোথায় আসলে? কিছুদিন আগে আমাদের গান বাজনা করতে দেওয়া হবে না। তো আপনাকে বলে রাখি যে এই যে সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে যখন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা এসে আগামীতে হয়তো দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, তো এখানে আমার ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে সবাই আমাকে আলহামদুলিল্লাহ জানাইছে, এবং বিশেষ করে হিন্দুরা তারা মানে বলছিল যে তারা দেশ ছেড়ে চলে যাবে যদি এরকম কিছু হয়। তো দেখেন, আপনার কথা আপনাকে বলতে দিতে হবে, যার কাজ তাকে করতে দিতে হবে। নাচ বলেন, গান বলেন, সংস্কৃতি বলেন, লান বলেন, যা কিছু পালন করবেন আপনারা সবাই মিলে, যার যার কাজ সে করবে। আপনার মাথায় লাগে কেন? কারণ ঘটনা হয়েছে কি যে এরা পারে না নিতে। ইসলামে নারীদেরকে অন্যভাবে এগিয়ে রাখছে। ইসলাম কিন্তু নারীদেরকে নিয়েও কাজ করতে বলছে। সে জায়গায় আপনারা নারীদের কাজ বন্ধ করে দেবেন, এরকমও কথাবার্তা আসে। তো সব মিলে না, মানে আমাদের বাংলাদেশের বিষয়টা হয়ে গেছে একটা জটিল বিষয় হয়ে গেছে। এখানে মাইকেল জ্যাকসনও আসতে পারবে না, ম্যাডোনাও আসতে পারবে না, কেউ আসতে পারবে না। কারণ আমাদের দেশে না, কেউ কিছু ভালো কাজ করলে বললাম যে আপনার কাজ একটা সুন্দর করেন, দেখবেন আপনার পিছিয়ে লোক লেগে গেছে। আপনি একটা ভালো গান করেন না, দেখবেন আপনার পিছিয়ে লোক লেগে গেছে। এই যে লাগা, আপনাকে ভালো বলতে হবে, ভালো বলা জানতে হবে, এই শিক্ষাটা আমাদের নাই। এই শিক্ষাটা যদি মানে আমাদের মধ্যে ওইভাবে হইতো, পাশের দেশ দেখেন একজন গীতিকারকে, সুরকারকে যেভাবে শ্রদ্ধা ভালোবাসা দেয়, আমাদের দেশে কিন্তু এই জিনিসটা নাই। একটা শিল্পী একটা গান নিয়ে হিট করে গেলে তার সাথে কথাই বলা যায় না, তার পাশেই যাওয়া যায় না, তার সব কিছু চেঞ্জ হয়ে যায়। একজন নায়িকা হয়ে গেলে তার পাশেই আর যাওয়া যায় না। কিন্তু তাকে দেখেন, আপনি ফুটবলার মেসির কথা চিন্তা করেন, তার জীবনের যতটুকু কামানো আছে, যদি 100 টাকা কামায়, সে 70 টাকা বিলিয়ে দেয়, কারণ তার ওই 70 টাকার প্রয়োজন নাই। সেই 70 টাকা মানুষের মধ্যে দান করে। তো আমাদের মধ্যে কিন্তু জাকাত আছে, ফিতরা আছে, আমরা কতটুকু দান করি আপনার দর্শকদের চিন্তা করতে বলেন। তো এই জন্য বলতেছি যে মানুষের পাশে থাকতে হবে, মানুষকে পাশে রাখতে হবে। একজন ফুটবলার সে জীবনের ইনকাম থেকে সে মানুষকে পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কত রকম কাজ করতেছে। আর আমরা কি করছি? আপনার ওই জাতীয় খেলা হাডুডু টানাটানি করছি। এখান থেকে বেরোবে ইনশাল্লাহ। আমরা হতাশ না, আমরা বের হয়ে আসবো এবং আমরা ভালো কিছুর জন্য ইনশাল্লাহ। একদমই তাই। এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। আপনি একটা সময়ে কিন্তু সঙ্গীত অঙ্গন কাঁপিয়েছেন, এবার রাজনীতির মাঠ কাঁপাচ্ছেন, রাজনীতির মঞ্চ কাঁপাচ্ছেন। একটু জানতে চাইবো তারেক রহমানের সাথে মঞ্চে আসলে আপনার কি কথা হয়েছে? আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি দেখেছি আমাদের তারেক রহমানের সাথে। হ্যাঁ, তো কি কথা আসলে হয়েছিল তারেক রহমানের সাথে? তবে এই উত্তরটা আমি আপনার থেকে বিরতির পরে জানতে চাইবো। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক ইথুন বাবু। দর্শক, ওনার কাছে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চেয়েছি এবং বিরতির পরে সেই প্রশ্নের উত্তরটা আপনাদের সামনে নিয়ে আসছি। দর্শক, চলে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন শোবিজ ওয়ার্ল্ড। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস, এবং যেমনটি আপনারা দেখছিলেন আমার সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক ইথুন বাবু। ভাই, আপনার কাছে যেমনটি জানতে চেয়েছিলাম, সেদিন মঞ্চে আসলে কি কথা হয়েছিল তারেক রহমানের সঙ্গে? আমাদের সাথে দেখা হয়েছিল, তো আমাদের একটা গান ভাইরাল হয়েছে, ভাইরাল এখন ধানের শীষ। তো আমি যে সালাম দিয়ে কথা বলতে হবে, তখন মৌসুমি আমার পাশে ছিল। তো মৌসুমীকে দেখে বলছি, আরে মৌসুমী, তোমার গানও তো আবার হিট, ভাইরাল এখন ধানের শীষ। তখন খুব মজা করলাম, এবং আমাদের বললাম শরীর স্বাস্থ্য কেমন আছে, এবং আমাদেরকে দেখা করার জন্য এবং কথা বলার জন্য ওনার অফিসে ডাকছিল। এবং আরও কিছু অল্পর মধ্যে সুন্দর ছোট্ট একটা গল্প ছিল, যেটা সামনে অনেকে দেখতে পাবে।
যেমনটি আমরা জানি আপনি কিন্তু বিএনপি নির্বাচনী একটি গান করেছেন এবং যেটা যথারীতি ভাইরাল হয়েছে এবং বিএনপি নির্বাচনী প্রচার কমিটিতেও আপনি কিন্তু যুক্ত ছিলেন এবং এই যে বিজয় হলো বিএনপির এবং ভূমিধস বিজয় আমরা যাকে বলছি, কেমন লাগছে, অনুভূতিটা কি আসলে? না, আমি ঢাকা 17-তে কাজ করেছি। আমাদের সাথে আমি ছিলাম প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক। আমার সাথে ছিল কনক চাপা, আমার সাথে ছিল রিজিয়া পারভিন এবং আমার সাথে সদস্য সচিব হিসেবে কাজ করছে এবং আমাদের শিবাসানু এবং 1 নম্বর সদস্য হিসেবে কাজ করছে খালেদা মুন্না। আমরা সবাই মিলে প্রায় 47 জনের একটা টিম ছিলাম। যে টিমগুলো আমরা আমাদের টার্গেট ছিল করাইল, ভাসানটেক, তারপর সাততলা, মানে এই জায়গাগুলোতে আমাদের করা এবং আমি, মৌসুমী, শিবাসানু, আমরা সবাই মিলে, পরাণ ছিল, সুজন ছিল, তারপরে আমাদের রিপন ছিল, সবাই মিলে আমরা ড্রাইভ দিছিলাম। দিয়ে গিয়ে সব বাচ্চাদের সাথে মিলিত হয়ে মা বোনদের ডেকে ডেকে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমরা গান গেয়ে 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 গিয়ে তাদের কাছ থেকে আমরা ভোট আদায় করেছি 17-তে। তো 17-তে আমরা কিন্তু অনেক মারাত্মক কিছু কাজ করছি রাত্রি 2টা 2:30 পর্যন্ত। কারণ ওরা আমাদেরকে দেখেনি, মৌসুমীকে দেখেনি, রিজিয়া পারভিনকে দেখেনি, শিবাসানুকে দেখেনি, আমাকে দেখেনি, কাউকে দেখেনি কোনোদিন কাছে। তারা সত্যি সত্যি ধরতেছে, বাচ্চা কাচ্চা এসে আটজনের ছবি তুলতেছে, মা বোনরা বাড়ি আসছে, দেশটা তোমার বাপের নাকি, সেই গায়িকা আসছে। তো আমরা না একটা মজা করে 22 তারিখ থেকে শুরু করে একদম 10 তারিখ পর্যন্ত আমরা কাজ করছি। এটা বিশাল একটা, কিন্তু এখন সবার মন খারাপ যে কেউ আর যেতে পারছে না কোথাও, কেউ কাউকে ডাকছে না। তো ওনার এখানে 17-তে কাজ করার পিছিয়ে আমার অনেক কাজ ছিল, কারণ আমরা তারেক রহমানের জন্য আমরা কাজ করেছি মেনলি, যে আমরা অন্য কোথাও যাব না। ওইখানেই আমরা একটা গান তৈরি করি, সেটা হচ্ছে ভাইরাল এখন ধানের শীষ, ঘরে ঘরে বলে দিস ভাইরাল এখন ধানের শীষ, অনেক বছর করেছি মিস, ধানের শীষেই দিব ভোট দিস, এরকম কিছু একটা কথা দিয়ে বুবুরে জিগাইছিলাম ভোটটা দিব কোনখানে, দুলাভাই চিল্লাই কয় ধানের শীষের মাঝখানে। তো এটা মৌসুমী আর পরাণ গিয়েছে, মারাত্মক গিয়েছে এটা। তো এটা খুব ভাইরাল হয়েছে। তো আমরা কাজ দেশের জন্য না, আমরা সবার জন্য কাজ করি, দেশটাই আমাদের সবার জন্য কাজ করতে হয়, দলের জন্য কাজ করতে হয়, দলের মানুষের জন্য কাজ করতে হয়। আমরা তো যাচাস করি, যেহেতু সামাজিক সাংস্কৃতিক আমাদের বিষয়গুলো আছে, আমরা সামাজিক কাজও প্রচুর করি, আমাদের কাজ করতে হয়। আমার ভালো লাগে খালি গান না, মানুষের পাশে গিয়ে থেকে কাজ করা, মানুষের অভাবের পাশে থাকা, ভালো সময়ে পাশে থাকা, ওদেরকে নিয়ে একটা ভালো কোনো কাজ করা। এবার যদি আমি জাসাস করতে পারি, জাসাসের যে ডিবেট, এই নর্থ সাউথ বলেন, ব্র্যাক বলেন, এদেরকে নিয়ে একটা সুন্দর ডিবেট কাজ করব, ওদের সামাজিক কাজগুলো কীভাবে আসবে, ডাক্তারদের কীভাবে আসবে, ইঞ্জিনিয়ারদের, এই সুন্দরভাবে গুছানোর পরিকল্পনা আগামীতে ইনশাল্লাহ সবাই দেখতে পাবে। হ্যাঁ, দারুণ। আপনি দীর্ঘদিন ধরে এই যে সঙ্গীত অঙ্গনে জড়িত এবং আমাদের এখন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও কিন্তু আপনার বেশ ভালো সখ্যতা রয়েছে। আমি আপনার কাছে জানতে চাইবো, আমাদের শিল্প মাধ্যমের কোন কোন দিকগুলো আপনি জনাব তারেক রহমানের সামনে তুলে ধরবেন, অথবা কি কি সমাধান আসলে নিয়ে আসতে চান আমাদের এই শিল্প মাধ্যমে? আমি আপনাকে একটা কথা বলি, আমরা যখন আন্দোলনে ছিলাম তখন উনি কিন্তু আমাদেরকে সবসময় ইনস্ট্রাকশন দিত। তখন কিন্তু ওনার পরিকল্পনাগুলো কিন্তু আমাদের সাথে সবসময় শেয়ার করতো, যে আমরা যদি কোনো সময় আসি কী করব। তো ওনার পরিকল্পনার মধ্যে আছে কিন্তু আমাদের সংস্কৃতি ব্যক্তিত্বে যারা আছে, যারা সংস্কৃতি নিয়ে কাজ করে, তাদেরকে তুলে নিয়ে আসা, তাদের পাশে থাকা, তাদেরকে প্রোভাইড করা, তাদের কাজকর্মের জন্য কিভাবে কি করা যায়, এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে আগে থেকে ছিল, এখন তো থাকবে। এবং ইনশাল্লাহ আমরা সবার জন্যই কাজ করব। টেলিভিশনে এরকম হবে না আমাকে যেরকম 17 বছর কেউ ঢুকতে দেয়নি বা অনেক শিল্পীকে ব্ল্যাকলিস্টেড করছে, এই জিনিসগুলো থেকে বাড়িয়ে আসতে হবে। এখানে আমার কাছে মনে হয় যে আমরা যদি এই কাজটা করি তাহলে মানুষের মেধা নষ্ট করা হবে। আপনি একজন ভালো গায়িকা, আপনার বাবা কি করছে, আপনার মা কি করতেছে, আমার ডান্য, এটা আমি দেখবো না। আপনি ভালো গায়িকা বা আপনি ভালো আবৃত্তিকার, আপনি ভালো নাটক করছেন বা আপনি ভালো গান লিখছেন, আপনার ওই জিনিসটাকে, মেধাটাকে প্রাধান্য দিতে হবে, তাহলে আপনি কাম পাবেন। এই যে এবার বলিউড হলিউডের সাথে আপনি যুদ্ধ করতে পারবেন। আপনার কাছে তো অস্ত্র নাই, আবার অস্ত্র আছে তো কিন্তু গুলি নাই, তা আপনি কী করে কাজ করবেন? আমাদের এখানে কিন্তু অনেক অস্ত্র আছে, অনেক ভালো ভালো গায়ক গায়িকা মিউজিশিয়ান সবাই আছে, কিন্তু রাস্তা নাই, মানে গুলি নাই। এই গুলিগুলাই কে মনে করেন, আগে আমরা গান করতাম, এখন সব মেশিন গান হয়ে গেছে ব্যাপারটা। তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে সবাই একত্রিত হয়ে কাজ করলে ভালো জিনিস কিন্তু আপনি তৈরি করতে পারেন ইচ্ছা করলে। ভাইরাল হয়েছে না ধানের শীষ, ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে, অপপ্রচার থেকে বেরিয়ে আসতে হবে।
আপনি নিজে বিবেককে আপনাকে খালি জিজ্ঞেস করতে হবে আপনি কি, তাহলে আপনি খুঁজে পাবেন দেশকে। এই মাটি অনেক সুন্দর, দেশের মাটিটা অনেক সুন্দর। একদমই তাই। এবার একটু জানতে চাইবো যে আমরা দেখি স্বাধীনতা পদক, ২১শে পদক কিংবা জাতীয় পুরস্কার, এটা মরণোত্তর পুরস্কার হিসেবে, বা আমি যদি বুঝাতে চাই এভাবে, যেমন যদি নাম ধরে বলতে হয়, কিছুদিন আগে আয়ুব বাচ্চু পেয়েছেন। এটা আসলে মরণোত্তর কেন পাবো? কেন আমরা জীবদ্দশায় এই পদকটা আমরা দিতে পারছি না লেজেন্ডদেরকে? আমাদের ব্যর্থতা কেন এখানে? গবেষণা করতে করতে মানে আল্লাহ ডেকে নেয়, মানে আমি আপনাকে দিব ২১ পদক, কিন্তু আপনাকে নিয়ে গবেষণা করতে করতে আপনি হার্ট ফেল করছেন। বিষয়টা এরকম, এটা উচিত না। এটা হলো কি, মানুষের প্রাপ্যটা দেওয়া উচিত। যখন বোর্ড হয়, এক পক্ষ আপনাকে দিতে চায়, এক পক্ষ আমাকে দিতে চায়, এক পক্ষ ক্যামেরা ভাইকে দিতে চায়, কিন্তু আরেক পক্ষ বলে না না না, এদেরকে দেওয়া হবে না, একে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও। এই জিনিসগুলো কিন্তু আপনি যদি এই জিনিসটা ২১ পদক যদি দিতে, ভালো করে যাচাই করেন। এটা ভালো করে যাচাই করলে শুনুন, ২১ পদক দিলে হবে কি, ওই লোকটা তো মর্যাদা পেলো, ওই লোকটার কাজের আরো স্পৃহা বেড়ে যাবে, পরিবারের স্পৃহা বেড়ে যাবে যে আমার ইয়ে পেয়েছে। তো এটাকে আমাদের কাছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমার কাছে তাই মনে হয় যে টেবিলের তল দিয়েও নেওয়া যায়, মানে পয়সা দিয়ে নেওয়া যায়। এই জিনিসগুলো আমি এই জন্য কোনোদিন জীবনে কোনোদিন কোনো চলচ্চিত্রের কাজ করিনি। ৬-৭০০ ছবির আমার কাছে অফার আসছে, আমি করিনি, কারণ এখানে না আপনাকে আসলে ভালো লোক পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে, দিন দিন ভালো লোক হারাই যাচ্ছে। একদম। সারাদিন একরকম থাকছে, সন্ধ্যার পরে আরেক রকম থাকছে, গান বাজনার বিষয়গুলো না কোথায় যেন হারাই যাচ্ছে। ভালো লোকদেরকে ধরতে পারছি না আমরা। আমরা আগে যেমন রবীন্দ্রনাথের কাছে লোকজন যেত কথা শুনতে, বুদ্ধি নিতে, কবি জসীমউদ্দিনের কাছে যে যেত কথা শুনতে, বুদ্ধি নিতে, এখন এরকম কিছু লোকজন মনে করেন সব এমপিদের বাসার সামনে আছে, সকালবেলা বসে থাকে। এটা অতএব গুণীজনের কদর নাই বলে গুণীজনের কিন্তু জন্ম নাই। গুণীজনদেরকে কদর করতে হবে, ভালো লোকদেরকে নিয়ে আসতে হবে সামনে। এখনো কিন্তু অনেকে না খেয়ে মরছে, অনেকে বৃদ্ধ হয়ে আছে, তাদের পাশে কেউ যায় না। কিন্তু এই প্রকল্পগুলো আমরা হাতে নিয়েছি, ইনশাল্লাহ যাব, যতটুকু পারি করার চেষ্টা করব। ভাইয়া, এই মুহূর্তে আমরা আরো একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। চলে যাচ্ছি সরাসরি আমাদের অতিথির কাছে। ভাই, আপনার কথা ধরে যদি বলি, শিল্পাঙ্গনে কিন্তু আমরা দেখছি শিল্পীরা অর্থ কষ্টে ভোগে, একদম খুব প্র্যাকটিক্যালি যদি বলতে হয়, এই অঙ্গনে কেউ আসতে চায় না, বা এই পেশায় যারা আছে তারাও কিন্তু খুব অর্থ কষ্টে দিন যাপন করছেন। এবং আমরা যদি আমি যদি আমার সময়ের কথা বলতে চাই, আমার সময় আমি কিছু কিছু যাদেরকে দেখেছি বা পেয়েছি, যাদের গান শুনেছি, তারাও কিন্তু শেষ বয়সে এসে একটা অর্থ কষ্টে ভোগে। এই ব্যাপারটা আসলে কেন হয়, এবং এই জায়গা থেকে বের হতে গেলে আমাদের আসলে কি কি করা উচিত? এই জিনিসটা আমি একটু আগেই তুলে ধরছিলাম যে আমাদের শিল্পীদের মধ্যে শেষ জীবনে এসে হাত পাতার বিষয়টা আমি তোমাকে একটু আগে বলেছি, এই কিছুক্ষণ আগে। এই জিনিসটাকে দূর করতে হবে এবং নিজেকেও তৈরি হতে হবে। আমি বিবেককে জিজ্ঞেস করবো আমি কেন হাত পাচ্ছি, আমি কেন আমার জন্য হটিয়ে রাখছি না। এখানে যে কাজ করেনি, অনেকে কাজ করেছে, অনেকেও কিন্তু গত ফ্যাসিস্ট আমলে তাদের ঘর বাড়ি টাকা পয়সা অমক সমক দৌলত হলো সব কিছু কিন্তু তাদের মধ্যে ছিল, তারা মানুষকে দেয়নি। মেন প্রবলেমটা হচ্ছে যে আমি যে একটা জিনিস তৈরি করে দেবো মানুষকে, যে আমিও খাবো, তুমিও খাবো, সেও খাবে, ক্যামেরা ভাই কি খাবে, ওই ভাই কি খাবে, এই জিনিসটা যখন আমাদের মধ্যে চলে আসবে, এটাকে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে, তখন তোমাকে আর হাত পাততে হবে না। আমরা একটা ছোট্ট সংস্থা করবো যে তোমার জন্য তুমি থাকবা, তুমি মাসে 10 টাকা ইনকাম করছো, ওখান থেকে 20 পয়সা হটায় রাখো। প্রতি মাসে 20 পয়সা হটায় রাখতে তোমার মনে করো মাসে গিয়ে 1 টাকা 20 পয়সা তোমার কিন্তু বছরে গিয়ে হচ্ছে। এইভাবে তোমাকে যেতে হবে তোমার পরিবারকে। যেমন আমার আম্মারা খুব অল্প চাকরি করতো, শিক্ষিকা ছিলেন, তো তো পয়সা থেকে তারা প্রতি মাসের হিসাব করতো, 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 5 আনা 6 আনা 7 আনা 8 আনা, তখন ওনারা লিখতো। তো আমি দেখতাম যে একটা র্যাকেট চাইছিলাম আমি, পাইনিয়ার একটা র্যাকেট কিনবো, দাম ছিল হচ্ছে 6 টাকা 50 পয়সা না 7 টাকা। আম্মা আমাকে 4 মাসে কিনে দিয়েছিল, আম্মা আমাকে কিনে দিয়েছিল, কিন্তু 4 মাসে ওই যে পয়সাটা হটিয়ে 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 হটে, কারণ স্কুলের শিক্ষিকা ছিল। তো এই যে আপনার যদি উদ্দেশ্য ঠিক থাকে, আপনার যদি প্ল্যান ঠিক থাকে, আপনার ডিজাইন ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি ভালো জায়গায় যেতে পারবেন। আপনি সকালবেলায় বাড়াচ্ছেন বাসা থেকে, আপনি কি পরবেন, আপনি আয়নার সামনে যাচ্ছেন, যেমন আপনার সুন্দর লাগছে কি না লাগছে, এটা আপনি বুঝতে পারছেন, তাহলে মানুষের অভাবটা বুঝতে পারছেন না কেন, ওইও কেন বুঝতে পারছে না? তো এখানে কিছু মানে ওই যে বললাম যে মানুষকে পিছিয়ে লাগা, আমাদের প্রতি প্রতিহিংসা, মানুষের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাওয়া, এই জিনিসগুলো করা যাবে না। এগুলোকে
ইয়ে করতে হবে, নিয়ে আসতে হবে। কিন্তু এই যে হলিউড আর বলিউডের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, সেখানে কিন্তু আমরা এই বৈষম্যটা দেখতে পাচ্ছি না। আমি তো আপনাকে বলেছি যে ওইখানে তো ওরা কম্পিটিশনে থাকে। ওরা কিন্তু একটা ভালো গান আপনি তৈরি করেছেন, আমি করব, ও করেছে উনি করবে, ওদের মধ্যে কম্পিটিশন, ওদের কিছু ইয়ে নাই। ওই গানটা তুমি ভালো করেছো, আরে এই তো গানটা ভালো করে হয়েছে, চলো ইচ্ছা আমরা কি ভালো করা যায়, এইগুলোর মধ্যে আছে। আর আমাদের মধ্যে তোমার এই গানটা নিয়ে কীভাবে ফেসবুকে লেখা যায়, কীভাবে কী করা যায়, তোমার ড্রেস ভালো হয়নি, তোমার গায়কি ভালো হয়নি, তোমার চেহারা ভালো হয়নি, ওই সুর ভালো হয়নি, মিউজিক ভালো হয়নি, লিখতে থাকবে। কিন্তু এটা তো আসলে আমরা সবার মেন্টালিটি চেঞ্জ করতে পারছি না। এই জায়গাটা থেকে একদমই বের হয়ে যেতে সমাধানে আসলে আমাদের কি করা উচিত? প্রতিকারটা হচ্ছে 10 মিলে করি কাজ, হারি জিত নাই কাজ। তোমার একটা চেষ্টা, দুটা চেষ্টা, তিনটা চেষ্টা, চারটা চেষ্টা, এই সবাইকে নিয়ে একসাথে করতে করতে তুমি একদিনে পারবে না। তোমার কথা ঠিক আছে, একদিনে পারা যাবে না। সবার সমস্যা একদিনে সমাধান করা যাবে না। তোমাকে কর্মসংস্থান তৈরি করে দিতে হবে। তোমার বেতন হচ্ছে 20,000 টাকা, কিন্তু তোমার মাসে খরচ হচ্ছে 45,000 টাকা। 25,000 টাকা কোথা থেকে পাবা? তাহলে তোমাকে ওই 25,000 টাকার একটা ইনকাম সোর্স বার করতে হবে। তুমি বিজনেস করতে পারো, ছোট ছোট অনেক কিছু, অনলাইনে অনেক কিছু আছে। তোমার নিজের চেষ্টা থাকতে হবে। মানুষের যদি নিজের চেষ্টা থাকে মানুষ চাঁদে চলে গেছে। তো চেষ্টা করলে তুমি বাঁচতে পারবে না। ওই অনীহা এবং তোমার এই যে অকর্মাদের কাজগুনা, যেগুলো অকর্মা মানে কোনো কাজ নাই, মনে করছে হে আল্লাহ দে, আল্লাহ দে, আল্লাহ দিবে, আল্লাহ দিবে, তোমাকে অবশ্যই দিবে। ওইখানে তোমার কাজে সে বরকত দিবে। যে কোনো একটা ভালো কাজে গেলে কাজটাতে তোমাকে সহযোগিতা করবে, আল্লাহ তোমার পাশে থাকবে, তোমাকে হেফাজত করবে। কিন্তু তোমাকে উনি কিছু দিবে না, তোমাকে কর্ম করে নিতে হবে। ওই কর্মতেই তোমাকে আল্লাহ রহমত করবে। এটাই হলো মানুষের কাজ। মানুষের আল্লাহর কাছে চেলে পায়, কিন্তু তুমি কাজ না করলে আল্লাহ তো তোমাকে দিবেই না। সেই ইসলাম বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, হিন্দু বলো, কাজ করতে হবে তোমাকে। কাজ না করলে কিচ্ছু হবে না। কাজের বিকল্প কিচ্ছু নাই, তোমাকে কাজ করতে হবে, উপার্জন করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। উদ্দেশ্য কিন্তু একটাই। ইসলামে বলেছে তোমার ফিতরা এবং জাকাতের কথা। কেন? তোমাকে পাশের লোককে দেখতে বলেছে, এটা কেন? তুমি কিন্তু চলে যাবা, তোমার ভিতরে যে আছে সে কিন্তু তোমার সাথে থাকবে না, তোমার দেহটা পড়ে থাকবে, কিন্তু ও কোনো এক জায়গায় যাবে, ও কিন্তু থেকে যাবে, ও মরবে না। অতএব আমাদের ইসলামে বলে এটাকে যে ইন্তেকাল, জায়গা পরিবর্তন। উনি মরবে না। আমি যাকে নিয়ে কথা বলতেছি, বাহাদুরি করতেছি, হাত লাগাচ্ছি, সে কিন্তু আমার সাথে আছে, আমি কিন্তু তাকে দেখিনি। তো এটার চর্চা করতে হলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, মানতে হবে, মানুষের পাশে থাকতে হবে। কিন্তু মানুষ তোমাকে যতই ডিস্টার্ব করুক, ওটা কিন্তু লাগালেই অমানুষ হয়ে যাবে। কিন্তু একজন সাধারণ মানুষ যদি লাগায়, ও কিন্তু অসাধারণ হয়ে যাবে। দুটাতেই লাগানো যায়। একটা মানুষের আগে বসালে অমানুষ হবে, একটা সাধারণের আগে বসালে অসাধারণ হবে। এই কথাগুলো আমি অনেক জায়গায় বলি। আজকে তোমাকে পেলাম, মিষ্টি একটা মেয়েকে, তো সেইভাবে তোমাকে বললাম। খুব দারুণ বলেছেন ভাইয়া। এবার একটু যদি শোবিজ অঙ্গনেই ফেরত আসি, নিশ্চয়ই এখনকার গান শোনা হয়, নাটক দেখা হয়, আপনার সিনেমাও তো নিশ্চয়ই দেখা হয়। তো এখনকার পছন্দের শিল্পীকে? আমার কাছে সবার গানই ভালো লাগে, কারণ যারা গান করছে বাংলাদেশে যারা গান করছে, এআই কোম্পানি বাদ দিয়ে, কারণ আমাকে একজন গান পাঠিয়ে বলছে, বাবু ভাই আমার এই গানটা শুনেন তো কেমন হয়েছে। তোমাকে আমি 10 মিনিট পরে এরকম একটা 10টা গান পাঠাই দেবো। তো এআই গানগুলো তো অনেকে বুঝতে পারে না, গ্রামগঞ্জের লোকরা। তো এআই দিয়ে যেগুলো করতেছে, বা ওইখানে আবার অনেকে গীতিকারের নাম লিখছে, সুরকারের নাম লিখছে, ওরা গাধা। ওরা, আমার মনে হয় এই জন্য পড়াশোনাটা খুব জরুরি, যে তোমার পেটে বিদ্যা থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। বিদ্যা, এডুকেশনটা আলাদা জিনিস। তো সবাইকে বলবো যে আমাদের দেশে কিন্তু এখনো অনেক অনেক ভালো শিল্পী আছে, অনেকে করে খাচ্ছে এবং করছেও। প্রত্যেকে নাটক থেকে শুরু করে নাটকের সুন্দর সুন্দর গান আসছে, সব কিছু আসছে। তবে হ্যাঁ, আমাদের যে আধুনিক গান, যেভাবে আমরা যে সচরাচর সবাই গান করতো, যেভাবে একটা হই হুল্লা ছিল, সেটা নাই। কারণ এখন ইউটিউবে গিয়ে তুমি একটা চ্যানেল করছো, ভাইয়া আমার চ্যানেলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করবেন, আমি কিন্তু একটা চ্যানেল করি, তোমার চ্যানেলে তুমি গান শুনছো, তুমি আহা আহা নিজের গান শুনছো আর আহা করছো, আর লোকজন তোমাকে জুতা পিটা করতেছে। এটা হবে না। তোমাকে লোক ধরতে হবে, যে গান জানে তার কাছে যেতে হবে, যে গীতিকার সুন্দর গান লেখে তার কাছে যেতে হবে, যে সুরকার সুন্দর সুর করে তার কাছে যেতে হবে, যে সুরকার, যে মিউজিক ডিরেক্টর যে সুন্দর মিউজিক করে তাকে যেতে। তারপরেও তোমাকে সাজানোর পরে তুমি গাইলা কেমন। এখন তুমি যদি টেস্ট না পাও, তোমার খাওয়ার কিন্তু অন্য কেউ টেস্ট পাবে না, এটা বলে দিলাম। একদম। তোমার গান শুনে বলছো আমি তো ভালোই গিয়েছি, কিন্তু লোকজন কেন যেন খারাপ বলছে, সেটা হবে না। তোমাকে নিজেকে চর্চা করতে হবে। চর্চার উপরে কিছুই নাই। ভালো গান, একটা হিট গান করতে হলে, যে বললো একটু আগে তোমার কাছে মজার করে কথা বলছিলাম, যে ঈশ্বরের একটা পাওয়ার লাগে। গান হিট অত সহজে হয় না। গান হিট করানো জানতে হয়। হিট গান কখন কি হয় আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না।
আসলে কারণ সুর তো বুঝছো না, সুরকে ধরা খুব কঠিন। এবার একটু জানতে চাইবো আপনার থেকে আমরা এই গান আবার কবে পাচ্ছি? আমি তো গানের মধ্যে আছি। আমার এখন ভাইরাল, এখন ধানের শীষ, বুঝছো না, ভাইরাল ধানের শীষ হয়ে গেছে এখন। আমরা তো মনে করো এখন ইয়ের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ, যে সামনে ভালো কিছু করব। যারা গান জানে তারা গান করবেই, কেউ বাদ যাবে না। আমাদের এখান থেকে যেমন ধরো যে বাউলদের উপর যে অত্যাচার হয়েছে অমক সময়, কিন্তু বাউলদেরও একটু ইয়ে আছে, ওদেরকেও নিয়েও বসতে হবে, ওদেরও কারসাজি, কারণ ওরাও কি সব করে ফেলে। এটা আল্লাহ রসুলকে নিয়ে টানার দরকার নাই। গান করো তোমার মতো করে, গান করো, ভক্তিমূলক গান করলে ভক্তির জায়গায় করো। তোমরা মানুষের কাছে যে গান কিন্তু একটা জিনিস মেসেজ পৌঁছায় দেয়, একটা আবৃত্তি একটা মেসেজ পৌঁছায় দেয়, একটা গল্প মেসেজ পৌঁছায় দেয়, একটা নাটক, এই যে জিনিসগুলোকে লাগবে। তো তুমি এগুলোকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করলে মেরে ফেলতে পারবে না। খুব দারুণ বলেন ভাইয়া, কথা বলে আসলে ভীষণ ভালো লাগছে, আপনার সাথে অনেক কিছু আসলে জানতে পারছি এবং আপনার দর্শনও আসলে আমাকে খুব অভিভূত করছে। না, এই যে বললাম যে মাঝে গবেষণা করতে হয়, একদম। পড়াশোনা করতে হয়। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আয়োজন শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার হাত ধরে কিন্তু অনেক জনপ্রিয় শিল্পী উঠে এসেছে। যদি আমি একটু নাম বলতে চাই, আসিফ আকবর ভাই আছেন, আতিক হাসান ভাই আছেন, সুমন জেমস, এরকম অনেকের নাম আসলে বলা যায়। আমরা নতুন শিল্পী কবে পাচ্ছি? নতুন শিল্পী তো আসছে, মৌসুমী চৌধুরী, পরানা হাসান, আরো অনেকে আছে আমাদের সাথে, অনেকে আছে। আমার নতুনদেরকে নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। নতুনদেরকে মনে হয় কি যে ওদেরকে না ওই কাঁচা মাটিতেও মনে করো, ওদেরকে একটু ধরে যদি একটু বকা টকা দিয়ে একটু মানে ওরা না ভালো করে। আর যারা মনে করো, আমি জেমস ভাইয়ের কাজ করছি, বাচ্চু ভাইয়ের কাজ করছি, হাসানের কাজ করছি, বিপ্লবের কাজ করছি, সবারই, আমি দেশে সবারই কাজ করছি, কিন্তু ওদেরকে বলতে গেলে একটু ইয়ে লাগে। যেমন ধর যে আমি তোমাকে বলবো কথাটা, এই কাজটা এখানে এইটা করেন, ওটা না, কিন্তু আমি ওই যে নরম মাটিটাকে বলে মজা আছে, ও কথা শুনি। ও আবার দুদিন পর গরম মাটি হয়ে যায়, আবার হিট হয়ে যায়, তখন আর ওস্তাদ কাউকে সাগরেদকে চিনে না, যেটা বাংলাদেশের হয়ে আসছে। কেউ কাউকে গীতিকা শুরু করার নাম বলে না গান গেতে গেলে। এগুলা ট্রেন্ড তো শুরু হবে। এবং সভ্যতা, এবার আমি বাংলাদেশ টেলিভিশনে কিছু কাজ করছি, এই নতুন কুড়িতে, ওখানে আমি জাজমেন্টের কাজ করছি প্রথম থেকে শুরু করে। ওখানে বাচ্চাদের কিছু অসাধারণ বাচ্চা আসছে, অসাধারণ, ওদেরকে নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। এবং নতুন অনেক শিল্পীদেরকে নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। বাংলাদেশ টেলিভিশন আমাকে ডাকছে সামনে সপ্তাহ থেকে, ওদেরকে নিয়ে কিছু কাজ করার পরিকল্পনা আমি দিয়েছিলাম, ওটা ইয়ে হয়েছে। আমি কাজ করব। আমি গানের মানুষ বলে না, সবার, মিউজিশিয়ান, গীতিকার, সুরকার যারা আছে, সংস্কৃতিতে যারা আছে, তাদের সবাইকে নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছা আছে। কেউ যাতে হাত পাত না, আমার অসুখের জন্য বা মানুষ বিপদে পড়ে যাতে হাত না পাতে, ওই কাজটা করব আমি। এটা আমার মনে হয় আমার লিডার, আমার চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তো মানে পরশু দিনটা উনি আগামীকালকে উনি শপথ গ্রহণ করবেন, ওনার কাছেও আমার এটা বলা আছে। উনি এগুলো কাজ করবে, আমাদেরকে দিয়ে করাবে। কারণ মানুষের পাশে থাকুন, মানুষকে পাশে রাখুন, শেষ। দারুণ। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যে আজকের আয়োজনে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানটাতে এসে। আসলে অনেক কথা বললাম, মনে হলো কি তোমার সাথে গল্প করে মনে হচ্ছে যে আমার বুকটা একটু হালকা হলো, একটু কথা বলতে পারলাম তোমার সাথে। আর এই সুন্দর প্রোগ্রামে আমাকে ডাকার জন্য, জি টিভিকে আমি সবসময়ের জন্য আসি, এই টিভিটাকে একটু আমরা অন্যরকমভাবে দেখি। জি টিভি মানে গ্রেট টিভি, বুঝছো, গ্রেট টিভি। তো এখন যাই হোক, আমাকে তোমরাও ডাকছো, আমাদের ক্যামেরা ভাই বোনরা যারা আছে সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে ডাকছো, এবং কথা বলার যে সুন্দর একটা স্কোপ তৈরি করে দিলা। তুমি যদি না আমাকে এগুলো প্রশ্ন করতা, তাহলে আমি কিন্তু বলতে পারতাম না। এখানে ক্রেডিট কিন্তু তোমারও আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করি যে যেখানে বসে আমাদের প্রোগ্রামটি দেখেছেন সবার খুব ভালো লেগেছে। আবার হাজির হয়ে যাব শোবিজ ওয়ার্ল্ডের অন্য কোনো আয়োজনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।